বাস্তব আর স্বপ্ন কিছু সময় আগেও বা কিছু ঘন্টা আগেও আমার স্বপ্ন ছিল এটা দেখছেন হচ্ছে আমি যদি কিছু বলতাম আমাকে যখন এই জন্য মনোনয়ন দেওয়া হলো আমি চিন্তা করে গেলাম যে আমি তো ভাতের ব্যবসা করি রাস্তার পাশে ভাত বিক্রি করি আমার আবার কি বলার আছে ওরা আমাকে বললো না আপনি কিছু বলতেই হবে তখন আমার একটা স্বপ্ন তৈরি হলো আমি কিছু বলবো আর এখন বাস্তব স্বপ্নটাই আমার বাস্তব হলো যে আমি বলতেছি আমার কুমিল্লা জেলার বরিচং উপজেলায় প্রত্যন্ত এলাকায় আমার বাড়ি আমার নাম এম লুৎফুর রহমান আমরা 3 ভাই 3 বোন বাবা সরকারি চাকরি করতেন মা এখনো আমাদের সাথে ছায়ার মতো আছেন এই রেস্টুরেন্ট ব্যবসাটা আমাদের পারিবারিক বিজনেস মজার ব্যাপার হলো রেস্টুরেন্ট ব্যবসা করে বিল্ডিং এর মালিক আমরা না যারা বিল্ডিং এর করেছেন স্থাপনা করেছেন ওনারা এক সময় ক্লান্ত হয়ে ফেলে চলে যায় একজনের ফেলে দেওয়া অবশিষ্ট আরেকজনের আশীর্বাদ আমরা সেই আশীর্বাদ পুষ্ট আমরা হাইওয়ে রেস্টুরেন্টও ব্যবসা করি এই ব্যবসা অনেক ভালো দিক আছে এবং খারাপ দিক আছে আমার ছোট ভাই আমার সামনে আছে বলে অনেক পুরাতন ব্যবসায়ী রেস্টুরেন্ট ব্যবসা করে আপনাকে আমি বুঝতে পারবো আপনি কি চাচ্ছেন যদি আমি ভালোভাবে বুঝতে পারি আপনাকে বুঝে শুনে আপনাকে আমি সেবার মাধ্যমে মন জয় করতে পারি আমার আর্থিক সাফল্য যেমন আসবে বয়েও আসবে এটাতে আমরা আমাদের কুমিল্লার আঞ্চলিক ভাষা বলি রুহানি ব্যবসা আপনি টাকা দিয়ে খাবেন কিন্তু খাওয়ার পরে আপনি আলহামদুলিল্লাহ বলবেন খুশি হব আর যদি খাবারটা আপনি পছন্দ হলো না তাহলে আপনি পিছনে বক্স দিতে দিতে চলে যাবেন আর হয়তো কখনো আমার সাথে দেখা হবে না যাই হোক সে অনেক পিছন থেকে আসা যদি জানতাম যে আজকের এই দিনে প্রোগ্রামে আমার কিছু বলতে হবে তাহলে স্মৃতিগুলো হয়তো সাজিয়ে রাখতে পারতাম এমন হলো স্মৃতি আর এত জ্ঞান সমুদ্রের মাঝখানে আমাকে অনেক ছোট মনে হচ্ছে তথাপি হয়তো যেহেতু হারাইছি যা কিছু পারি ভুল বা জ্ঞান আমি বলতেছি ব্যবসা করব যখন ভাবছি লাইব্রেরি ব্যবসা দিয়ে শুরু করেছিলাম কুমিল্লা ক্যান্টনমেন্টে লাইব্রেরি তখনকার সময় লাইব্রেরি ব্যবসাটা একটু জটিল ছিল সমিতির অন্তর্গত থাকতে হতো এবং সমিতির ব্যতীত আপনি ভুলের কোনো বই উঠাতে পারবেন না দুর্ভাগ্য আমি সমিতির অ্যাডমিনিস্ট্রেট হতে পারি নাই কিছু দিন পরে আমার এই ব্যবসা আমার ছেড়ে দিতে হয় পরবর্তীতে ধীরে ধীরে অনেক বাদ করিয়ে অনেক সময় পেরিয়ে আজকের এই জায়গায় আমার আশা সেই আশার মধ্যে আপনার এখন প্রতিদিন প্রায় 1000 যাত্রীবাহী বাসের একারোটি আমরা করি হাইওয়ে সেই 1000 বাসে ওভারটি করলে আপনার প্রতিদিন 3000 মিনিট ফ্রি খাই বাসের স্টাফ ড্রাইভার সুপারভাইজার এসব তো 3000 মিনিট ফ্রি খায় তাদের এই টাকাটা বাকি যারা খায় তাদের কাছ থেকে সমন্বয় করে নিতে হয় যদি ভুল হয় তাহলে লস হবে নিশ্চিত আর যদি ঠিকঠাক থাকতে পারি তাহলে বেঁচে গেলাম এবারের মতো এটা একটা কঠিন যোগ তার আগে যেটাকে আমি বলতে পারি যে খাবারের বিজনেসের একটা ইউনিভার্সিটিতে আমি ভর্তি হয়েছিলাম সেই ইউনিভার্সিটি হয়েছিল যেতে গার্মেন্টসে খাবার দেওয়া গার্মেন্টসে খাবার দেওয়া আপনার এটা একটা বিশাল আইনের বিষয় ছিল যদি কখনো 5 মিনিট দেরি হয়ে যায় তাহলে এই গার্মেন্টসে যদি 3000 শ্রমিক থাকতো 5 মিনিট উল্টো 3000 এই সময়টার মূল্য আমার কাছ থেকে মার্কেট মনে হতো আর খাবারের মূল্য ছিল 30 টাকা 30 টাকা করে আপনার ডাল ভাত সবজি মাছ মুরগি গরুর মাংস ডিম যেগুলো একদম খাওয়াতে হবে আর এখন চিন্তা করেন যে ইউনিভার্সিটি হলে অনেক সস্তা খাবার খাওয়াতে হবে এই অবস্থায় আপনার 11,000 মুখকে আমি অপারেটিং করতাম 11,000 4টা ফ্যাক্টরিতে 11,000 মুখ খাবে সময় 12টা থেকে শুরু হবে 3টা মুখ খাবার শেষ করতে হবে 11,000 করে খাবারের প্রোগ্রামে যদি ডিম খাবার থাকতো ডিমের মন থাকতো এগুলো আমি ডিম কিভাবে এত দ্রুত কুরিয়ার করে পোষা এটা দেখার জন্য আমি বসতাম ডিম কিভাবে এত দ্রুত
খোসা। আপনি চিন্তা করবেন একটা ডিম যদি আপনাদের হাতে সিদ্ধ করে দেয় হয়, আপনার খোসা পরিষ্কার করতে হবে, কতটুকু সময় লাগবে? এবার মেশিনের মতো হাত দিয়ে এত এই ডিমগুলা খোসা ছড়াতে পারে। আর এই যে রেস্টুরেন্টের ব্যবসা, এই রেস্টুরেন্ট ইউনিভার্সিটি শেষ করে যখন এই রেস্টুরেন্টের ব্যবসা করতেছি, ওই রেস্টুরেন্টের মধ্যে দিনে রাত্রে 1000 বাস আমরা অপারেটিং করি। তার মধ্যে অনেক রকমের মানুষ পাই, ফুটবল থেকে শুরু করে ফুটপাতের যে একদম নির্দিষ্ট কার্যক্রম পাই, মানুষের চরিত্র বোঝার জন্য রেস্টুরেন্ট একটা বিরাট পাঠশালা। ওই পাঠশালা প্রতিনিয়ত যুদ্ধ করতেছি এবং আগামী দিনে করব। আমাদের পড়ার যেটা মূল মন্ত্র সেটা হলো আমরা কাউকে ঠকানোর চিন্তা কখনো মাথায় নিই না। আমরা সে যতটুকু আমাকে প্যানেল করতে পারে, সমস্ত লোক তো একরকম হবে না যে সে পর্যাপ্ত টাকা নিয়ে পকেটে জার্নি করতেছে, কারণ কোনো কারণে অনেকের পকেটে টাকার একটু সমস্যা থাকতে পারে। সেই দিকগুলো বিবেচনা করে তার কি সমস্যা এইটাকে আমরা কাউন্ট করি না, সে যাতে তৃপ্তির সাথে আমার ভিতরে খেয়ে যেতে পারে, এইটা হলো আমাদের একটা মূল মন্ত্র। যদি আপনারা কখনো রেস্টুরেন্টের সাথে কোনোদিন জড়িত হতে হয়, তাহলে এই মন্ত্রটাকে মাথায় রাখতে হবে যে আমার কাছে 10 লোক খাবে, 9 জনের পেমেন্ট করতে পারলো বা একজনের কিছু পেমেন্ট কম আছে, এই জন্য তাকে লোকদান দেওয়া যাবে না, তাকে বর্ষণও করা যাবে না। কেন খেতে আসলে তার নিজের কাছে খাবে, এটা আপনার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে এইখানে খাওয়ার ব্যবস্থাটা করেছে। আমাদের যারা আজকে এত সব আলোচনার ভিত্তিতে আমার আলোচনাটা আপনাদের মনে ধরেন, মনে পছন্দ করেন একটা জটিল বিষয়, তথাপি বলবো আমরা যে যেখানে বৈধভাবে আছি কোনো কিছু ছোট না, কোনো কিছুই ছোট না। আমাদের শহরের দুটো সিনেমা হলের ঠিক উল্টা পাশে, এখন যারা যেটা রূপা ইউনিভার্সিটি তার উল্টা পাশে রাস্তার পাশে আপনারা কখনো শহরে গেলে সন্ধ্যার পরে খেয়াল করবেন ফলওয়ালা সে নুডলস বিক্রি করে। তার এই বিক্রির বিষয়ে সে প্রতিদিন তার সমস্ত খরচ শেষ করে 2 থেকে 2,500 টাকা নেট প্রফিট করে বাসায় যায়। আমি প্রায় তার জন্য আমি যাইতাম, যাইয়া 12 তার কাছ থেকে নুডলস নিতাম। আমি চিন্তা করতাম সে 20 টাকা দিয়ে একটু বিক্রি করে, আমি আমার ভিতরে একটু বেশি, আমি 100 টাকা 120 টাকা বিক্রি করি, তারপরে দিন শেষে আমার কেন বসো। তার সাথে কথা বলে আমি যদি তাকে আমার শিক্ষক মনে করি, যেখানে যেটা আমার প্রয়োজন, যার কাছে আমি শিখতে পারবো সেই আমার আক্ষরিক অর্থে শিক্ষক। আমি জিজ্ঞেস করলাম যে তুমি কিভাবে এই টাকাটা এইটা বিক্রি করে তুমি লাভ করো? সে অনেক মজার সরজল অনেক গল্প থাকে, সে বললো স্যার আমার ওয়াইফ ওটা বানাইয়ে দেয়, তারপরে কোনো আলাদা বেতন দিতে হয় না, সেটা এমনি আমাকে বানাই দিতেছে, আমাকে সহযোগিতা করতেছে সংসার চলার জন্য। আর আমি স্যার সারাদিন অটো চালাই, সন্ধ্যার আগে বাসায় যাই, গোসল করে আলাদা ড্রেস আছে ওটা পরে আমি এখানে তো নিয়ে আসি। স্যার 10টার মধ্যে আমার বেচা বিক্রি শেষ হয়ে যায়, আমি বাসায় চলে যাই। আর এটার মধ্যে স্যার আমার কোনো সিস্টেম লস নাই। তার আলোচনা শুনে আমার কাছে একটা শক্তি পেলাম আমি, যে আমি 120 টাকা 150 টাকা বিক্রি করে দিন শেষে আমাকে বলে লস হয়, আর উনি 20 টাকা বিক্রি করে আমাকে বলে তার সে খুব ভালো আছে। আসলে আমার তো অনেক কিছু তার কাছে শিক্ষার আছে। অনেকদিন তার সাথে আমার একটা সখ্যতা গড়ে ওঠে। আমি উদ্গার কুলায় দেখবেন 30 টাকা দিয়ে ড্রাইভার ভাত খাওয়ায়, আমাদের যারা রেন্টের ড্রাইভার আছে, সেও এক ধরনের শিক্ষক। যদি তার কাছে আমার কোনো প্রয়োজন থাকে, তার কাছে রিক্সাতে আসা দেওয়ার সময় মাঝে মাঝে জিজ্ঞেস করি কি অবস্থা, স্যার খুব ভালো আছি। আমরা এত বড় বড় হোটেল চালুরা মানুষকে এত বড় খাওয়াই, আমরা কেন বলি ব্যাস, এবং অনেক কারণ আছে। আমরা নিজেরা, আমার ওয়াইফ আমার হোটেলে রান্না করে দিতে পারে না, আমরা যাদের দিয়ে রান্না করাই, যাদের দিয়ে বাজার করাই, যারা দিয়ে সার্ভিস করাই, যারা দিয়ে টাকা ডলাই কেসে, সব জায়গায় একটা সিস্টেম লস, একটা ফাঁকি, একটা সমস্যা থাকে। এইগুলোকে আমরা যদি চিন্তা করি যে এআই ক্যামেরা দিয়ে ধরবো, তাও সম্ভব না। এআই জায়গাতে ফোন করার একটা সম্ভাবনা আছে। আমি কিছুদিন আগে আমার এই সিস্টেমটা নিয়ে এআই প্রশ্ন করছি যে আমি একটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রেস্টুরেন্ট পরিচালনা করি, আমার এত সিটের ক্যাপাসিটি আছে, আমার এই সমস্যা। তখন সে আমাকে যে সাজেশন গুলো দিচ্ছে এগুলো আমরা আগে অ্যাপ্লাই করছি, আর আমি দেখে গেলে আমি ওগুলো অ্যাপ্লাই করা হয়েছে। তখন আমি বললাম যে তোমার এই সিস্টেম গুলো আমি করছি কিন্তু কোনো ফলাফল পাই না। তো সে বলছে তুমি আবার চেষ্টা করে, তো সেটা আমাকে ঠিক দিতে হবে। তা আমি সে আবার চেষ্টার মধ্যে আছি, চেষ্টা করতেছি। আপনারা যদি কখনো ভাবেন
যে খাবারের ব্যবসার মধ্যে একটা বৈচিত্র্য আছে। আমার যদি আজকে 10টা গার্মেন্টস থাকতো, আমি আপনাদেরকে হয়তো কাপড়ের পোশাক আশাকের গল্প শোনাইতে পারতাম, কিন্তু খাবারের বিষয় সবাই কিন্তু খাবারের নিয়ে কারো কোনো অভিযোগ নাই। কেন যেদিন হবে এই দিনে কিন্তু খাবার খেতে হবে, যদি এই সময় হোক তার আগের সময় খাবার দিয়ে ঘুরাইতে হবে। এই খাবারের ভিতরে যদি ভালো কিছু করা যায়, মানুষের আত্মার বিয়া পাওয়া যায়। আর কোনোভাবে খাবারের মধ্যে ভেজাল দিয়ে হোটেল দিতে না, অন্তত ভোটে আর যাই হোক হোটেল ব্যবসার মধ্যে স্বচ্ছতা হলো এই বিষয়টা। আপনি আমার উপরে আস্থা করে আমি যা দিলাম, যা ঘরে বললাম তা আপনি গ্রহণ করলেন, অর্থের বিনিময় আমি অর্থ পেয়েছি ঠিক। আমি যদি আপনাকে অর্থের বিনিময় এখানে ঢুকাবো হাতে দিই, তাহলে কিন্তু আপনি দেখেন নাই যে দেখা সে কিন্তু আমাকে কারণ করে নিচ্ছে, আমাকে যে কিছু হবে না, আমাকে আপনি কোনো ক্ষতি করতে হবে না, দেখা দিতে হবে না, আমি কিন্তু অটোমেটিকলি ঝরে যেতে হবে। তা আমি আজকের এই উৎসাহ দেওয়ার, দিক নির্দেশনা দেওয়ার জন্য যে জ্ঞান গরিমা অভিজ্ঞতা প্রয়োজন আমার অনেক দিকে খাতি আসছে। আসলে আমি কিছু না বলে যদি আপনাদের গুলো শুনতাম, এখানে আমাদের কুমিল্লার যে বিশিষ্ট ব্যক্তি আসিফ ভাই আছেন, গনি আছেন, বাবু ভাই আছেন, আমি চিনি, অনেকেই চেহারা চিনি, নাম জানি না। আমি আপনাদের আলোচনা শুনলে আরো উপকৃত হতাম। আমি যতক্ষণ আলোচনা শুনছি আমার মনে হয়েছে যে আমি আমার পিছনে যা ছিল সব ভুলে গেছি। কি বলবো, আমার তো বলার কিছু নাই, আমার যা বলার ছিল সব বলে ফেলছে। আমি যদি এরকম বলতে পারতাম যে আমার পূর্বের বক্তা যা বলছে এবং পরবর্তী বলতে যা বলবে তা আমার বক্তব্য, তাহলে হয়তো শেষ হয়ে বলতে। কিন্তু আমার কাছে তো আপনাদের একটা আশা যায় কিছু বলবো, এই জন্য একটা লাইন বলছে, ব্যবসা যখন করবেন, ব্যবসার সকল ব্যবসার জন্য আমাদের প্রয়োজন। পি আছে, এই তিনটার নিয়ে সময় যখন হবে আপনি তারপরে পিছনে তাকাতে হবে না, আপনি আপনাকে দিকে তাকাতে হবে। তিনটা পি কি? প্রথমে হইলে যে ব্যবসাটা করতে হবে, যে কোনো ব্যবসা, সেটার জন্য প্লেস নির্ধারণ করতে হবে যে আমি কোথায় এই ব্যবসাটা করবো। আমি যদি স্থান নির্ধারণ করতে না পারি, আমি যদি যথাস্থানে আমার ব্যবসাটাকে সেট করতে না পারি, আমার ব্যবসা লস হলে এটা কারোর উপরে বুঝ দেওয়া যাবে, এটা আমার ব্যর্থতা। দ্বিতীয়ত, আমি কিসের ব্যবসা করবো, আমার প্রোডাক্টটা কি, আমি কি নিয়ে আপনার সামনে আসলাম, এই প্রোডাক্টের মান কেমন, আমার যে আশেপাশে আর যে 10 জনের সাথে আমার কম্পিটিশন হচ্ছে তাদের সাথে আমার অবস্থান কোথায়, আমি কি তাদের চেয়ে ভালো না তাদের চেয়ে দূর সময় আছি, এটা আমার চিন্তা করতে হবে। যদি নিশ্চয়ই তাদের চেয়ে ভালো কিছু নিয়ে আসতে না পারি, তাহলে আমার ওখানে আসার ঠিক হবে না। আমার আরো প্রশিক্ষণ নিতে হবে, আরো অনেক শিখতে হবে, জানতে হবে, যেখানে আমি জানতে পারি। তারপরে হলো প্রাইস, সর্বশেষ হলো প্রাইস। আমি ভালো কিছু দিলাম কিন্তু আকাশ চুম্বি প্রাইস নির্ধারণ করে দিলাম, এটা তো আমার সাধ্যের মধ্যে থাকতে হবে। সবাই তো আমার মতো হোটেল না যে আমি হোটেলে থাকবো আমার পয়সা লাগবে না, এইরকম তো না, পয়সা দিতে হবে। সেই ক্ষেত্রে প্রাইস একটা বড় ফ্যাক্টর। প্রাইস, প্লেস আর প্রোডাক্ট, এই তিনটা সমন্বয় করতে পারলো। আর যদি আমার ভিতরে স্বপ্ন থাকে, স্বপ্নটা এমন হতে হবে যে আমি সারা রাত্র স্বপ্ন দেখলাম, ঘুমাইতে বললাম না, সকালবেলা ঘুমাইয়ে গেলাম, আমার অফিসে যাওয়া হলো না, ব্যবসা যাওয়া হলো না, এই স্বপ্ন না। স্বপ্ন দেখতে হবে দিনের বেলা, আর এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। এই দুটো তো সমন্বয় করলে আর তৃতীয় সংমিশ্রণ হলে আপনি যা করেন, আমার মতো হোটেল করতে হবে এরকম না, আপনি যা করেন তাতে আপনার সফলতা আপনার দরজায় করেন আসবে। আপনি যদি তাকে সঠিক সময় দিতে পারেন, সঠিক সময় সঠিক বিষয়টা করতে পারেন, ইনশাল্লাহ আপনারা পাবেন। আমরা রেস্টুরেন্ট চালাই, কিন্তু আমি যদি একটা চটপুরের দোকানের কথাই চিন্তা করি, আমার কাছে কখনো এই বিষয়টাকে ছোট মনে হয় না যে আমি চটপুরি দোকানটা কপালে তুল করবো। কিন্তু আমি মানুষ দিয়ে পড়াই, আমি এটা চিন্তা করে পারবো এটাতে যদি আমি ভালো কিছু দিতে পারি, দোকানে ব্যতীত বাহিরে গিয়ে কিছু দিতে পারি, প্রায় সময় করে রাখতে পারি, কিন্তু আমার জন্য মঙ্গল, আমার উপর আমার পরিবার মঙ্গল, আমি আমার পরিবারের মুখে হাসি খুশি ফুটানোর জন্য আমি বৈধ ভাবে চলবো, সব খালার রাস্তায় যা করবো এটা আমার জন্য আপনার। আর আমি যদি মনে করি এটা করবো না, হাত খতম দিয়ে কিছু রোজগার করে আমি পরিবার চালাবো, তখন আমার নৈতিকতার অবগত হবে। যেখানে আজকে আমার এই আলোচনাটা এই মঞ্চে যারা শুনছে তাদের প্রতি আমার বার্তা হলো যে আমরা সঠিক পথে হালাল ভাবে বৈধ রাস্তায় যাই করি সেটা আমার জন্য বৈধ। অন্যায় ভাবে আমি যা করবো এটা একদিন আমার জন্য কারো হয়ে দাঁড়াবে। আমরা সবাই মানুষ, আমরা মুসলমান, মৃত্যুর পরে আমাদের জীবিত করতে হবে, আমাদের সমস্ত কাজকর্মের হিসাব আমাদের দিতে হবে। আমি যদি আমার আমল নামাটা দুনিয়ায় থাকতেও
আমি নিজে লিখতে পারি, নিজে দেখতে পারি, তাহলে আখেরাতে আমার জন্য খুব বেশি সমস্যা হবে মনে করি না। দুনিয়ার বাস্তবতার সাথে আমার চলতে হবে, আখেরাত তো সামনে রাখি, এই বলে আমার তো বিদায় গুলো বাস্তব